গুপ্ত রাজনীতির কথা বললেন, ক্যাম্পাসগুলোতে কারা গুপ্ত রাজনীতি করতে চাইছে? যাদের আসলে সাংগঠনিক রাজনীতি করার প্রয়োজন নেই। দেখুন, বাংলাদেশের রাজনীতিটা আসলে দুইটা ভার্সনের ভিতরে মধ্য দিয়ে যায়। একটা হলো যারা হলো গিয়ে ভোটের রাজনীতি করতে চায়, আর একটা হলো গিয়ে যারা আসলে ইডিওলজিক্যাল বিভিন্ন ধরনের বেসিসে রাজনীতিটা করতে চায়। এখন আপনি যখন ভোটের মাঠের রাজনীতি করতে যাবেন বা সাংগঠনিক রাজনীতি করতে যাবেন, আপনার আসলে ম্যান পাওয়ার শো করার প্রয়োজন পড়ে। আপনি মাঠে আসেন, মিটিং করেন, মিছিল করেন এবং আপনাকে দেখা যায়। এবং আপনার অনেক সময় দেখা যায় যে কিছু মানুষের আসলে রাজনৈতিক স্ট্রাকচারটা, প্যাটার্নটা এটা আসলে হলো গিয়ে তাদের এইখানের ভিতরে দেখানোর, পাবলিক প্লেসে দেখানোর প্রয়োজন পড়ে না। গুপ্ত রাজনীতির ধারাটা আসলে তো পৃথিবীতে শুধুমাত্র বাংলাদেশে না, অনেক অনেক জায়গার ভিতরে রয়েছে। সো এটা কোনো স্পেসিফিক সংগঠন বা একটা গ্রুপকে দায় করা উচিত না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জুলাইয়ের পূর্ববর্তী সময় এবং গুপ্ত রাজনীতির ক্ষেত্রে কিছু প্যাটার্ন আসলে ভিতরে লক্ষ্য করা যায় বা করা যায়। রাজনীতিবিদরা রাজনীতির সাথে অনেকগুলো কথা বলে, আপনি কাজে কতটুকু প্রমাণ করতে পারছেন সেটা দিয়ে আসলে আপনাকে যাচাই করতে হবে। আপনি মুখে বলবেন হলো গিয়ে আমরা গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বলছি, আমাদেরকে কোনো গুপ্ত কমিটি নেই, কিন্তু আপনি যখন ক্যাম্পাসের ভিতরে মিছিল দেবেন, আপনার কমিটি হলো গিয়ে ক্যাম্পাসের ভিতরে 20 জনের, কিন্তু আপনার এখানের ভিতরে 2000 ছেলে মেয়ে মিছিল দিচ্ছে। সেখান থেকে আপনারা বলবেন ক্যাম্পাসের ভিতরে বহিরাগত নিধনের নামে আপনারা মবক্রেসি চালাবেন, আপনারা ক্যাম্পাসের ভিতরে ওইখানের ভিতরে মোরাল পুলিশিং চালাবেন, কিন্তু আপনাদের যখন হলো গিয়ে মিছিলের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে মিছিল হয়, সেইখানের ভিতর থেকে দেখা যায় যে হলো গিয়ে চাঁদপুর কচুয়ার কোনো একটা ছেলে এইখানের ভিতরে টিএসসিতে এসে আপনাদের ব্যানারে মিছিল দিচ্ছে। ফলত অনেকগুলো ক্রাইসিস এর মধ্যে দিয়ে তৈরি হয়। দেখুন, আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝি, রাজনীতি আসলে খুব সাদামাটা জিনিস। এটা হলো গিয়ে আপনি জনগণের সামনে কি উপস্থাপন করছেন এবং জনগণ আপনার থেকে কি গ্রহণ করছে, সেটার একটা মিলবন্ধন, সেটার একটা মিথস্ক্রিয়া, সেটার একটা সমন্বয়। আপনি যখন এর বাইরে গিয়ে যাই করতে চাবেন, তা সেটা দীর্ঘমেয়াদে ব্যাকফায়ার করবে। বাংলাদেশের লাস্ট 1 বছরে সব থেকে বড় যেই সমস্যাটা হয়েছে সেটা হলো গিয়ে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে একটা মব তৈরি করা। যদি আমরা স্পষ্টভাবে বলতাম যে আমরা ক্যাম্পাসের ভিতর ছাত্র রাজনীতি তো অবশ্যই থাকবে, আজ হোক কাল হোক সেটা ছাত্র রাজনীতি ফিরে আসবে, যারা এটা করেছে তারাও জানতো, কিন্তু কি করেছে, ক্যাম্পাসটা 6টা মাস বেশি দিন দখল নেওয়ার, এই হলগুলো দখলে রাখার, এই দখল নেওয়া তো আসলে কোনো প্রকার ফায়দাটা দেয়নি। আমরা যদি তখন একটা রূপরেখা ঠিক করে ফেলতাম, 9 দফা স্পষ্টভাবে বলা হয়েছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আমরা সেই দিকের ভিতরে যেতাম। লেজুর ভিত্তিক সংজ্ঞায়নটা কী হবে, সেগুলো সবগুলো ছাত্র সংগঠনকে নিয়ে বসতাম, আমরা একটা ঐক্যমত্যে পৌঁছাতাম। কিন্তু আমরা বললাম যে ক্যাম্পাসে কোনো প্রকার ছাত্র রাজনীতি চলবে না। এই যে একটা প্রবলেম, এখন ক্যাম্পাস থেকে আপনি এটা বের করে দিচ্ছেন, এইটা কি হলো গিয়ে পল্টনে গিয়ে আশ্রয় নেবে ছাত্র রাজনীতি? ছাত্র রাজনীতিকে মগবাজারে গিয়ে আশ্রয় নেবে? ছাত্র রাজনীতি বাংলা মোটর গিয়ে আশ্রয় নেবে? ছাত্র রাজনীতিটা কোন ভার্সনে হবে? ক্যাম্পাসে যদি ছাত্র রাজনীতি না থাকে, তাহলে ছাত্রদেরকে কি আপনি ক্যাম্পাসের বাইরে ঠেলে দিচ্ছেন না? অনেকগুলো কোয়েশ্চেন তো আছে, অনেকগুলো ডট আছে, সেই ডটগুলোকে আপনি অ্যাড্রেস না করে আপনি মব তৈরি করলেন, এবং এই মবটাই আসলে পরবর্তীতে আমরা বলবো যে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ঐক্যবদ্ধ হতে দেয়নি রাজনৈতিক দলগুলোকে। কারণ ওই যে ধারা, আপনি লাস্ট 1টা বছরের প্যাটার্ন যদি খেয়াল করেন, প্রত্যেকটা গ্যাঞ্জাম আসলে ছাত্র রাজনীতি থেকে শুরু হয়েছে। ছাত্ররা যেহেতু আসলে অভ্যুত্থানের ভিতরে ছাত্ররা আসলে প্রমিনেন্ট ফেস ছিল, আমরা এটাকে ছাত্র জনতার অভ্যুত্থান বলি, যেহেতু ছাত্রদের নেতৃত্বে একটা অভ্যুত্থান হয়েছে, ছাত্রদের থেকে আসলে পয়েন্টগুলো আসবে এবং প্রবলেমগুলো আসলে যে ছাত্র রাজনীতি কেন্দ্রিক হয়েছে, পরবর্তীতে সেটা আসলে জাতীয় রাজনীতিতে গিয়েছে। সো আমি বলবো এখনও সময় আছে, এখনও সুযোগ আছে। আমি জানি না আসলে অন্যদের সদিচ্ছা আছে কি আছে না, ছাত্র রাজনীতির একটা রূপরেখা তৈরি করা উচিত এবং এই রূপরেখার মধ্য দিয়ে যাওয়া উচিত।